Hello and welcome to all of you. I am Russell Rehan. Today I will discuss gerund versus participle. বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা gerund এবং পার্টিসিপলের যে পার্থক্যটা এটা নিয়ে একটু কনফিউশনে ভুগি। তো যারা এই কনফিউশনে মধ্যে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা হয়তোবা অনেক ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি আপনার এই কনফিউশনটা দূর করতে পারবেন। তো জিরান্ড এবং পার্টিসিপল এটার ক্ষেত্রে যদি আমরা জিরান্ড অথবা পার্টিসিপল যে কোনো একটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু অপরটাকে সহজে আইডেন্টিফাই করতে পারি। তো আমি আমার আজকের এই ভিডিওতে টোটাল 7টা রুলস দেখাবো। আশা করি এই 7টা রুলসের মধ্যে আপনি আপনার জিরান্ড এবং পার্টিসিপলের যত কনফিউশন আছে দূর করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জিরান্ড ভার্সেস পার্টিসিপল। জিরান্ড দ্বারা মূলত একটা নাউনকে বোঝায় আর অপরদিকে পার্টিসিপল মূলত একটা অ্যাডজেক্টিভ। যদি কোনো সেন্টেন্সের অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, সেন্টেন্সের কোনো একটি অংশে অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, সেক্ষেত্রে আমরা এই ভার্ব প্লাস আইএনজিটাকে বলবো একটা জিরান্ড। অপরদিকে যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা বলবো পার্টিসিপল। লাইক দ্য ট্রুলি স্পিকিং, হিয়ার স্পিকিং ইজ পার্টিসিপল। অপরদিকে যদি কোনো সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি এর পরে প্রিপোজিশন থাকে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন, সেক্ষেত্রে আমরা এই ভার্ব প্লাস আইএনজিটাকে জিরান্ড বলবো। এই ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু শর্ত হলো এরপরে একটা প্রিপোজিশন থাকতে হবে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? জিরান্ড বলতে পারবো। চলুন আমরা এক্সাম্পল দেখি একটা। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হেয়ার ওয়াকিং এর পরে একটা আছে ইন, এখানে একটা প্রিপোজিশন, তাই যেহেতু ওয়াকিং মানে ভার্ব প্লাস ওয়ার্ক প্লাস আইএনজি, এক্ষেত্রে ওয়াকিংটা একটা জিরান্ড। অপরদিকে যদি ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট থাকে, তাহলে আমরা জিরান্ড রেখে কি দেখছি যে ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন। আর তাহলে আমরা জিরান্ড, যদি ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন না থাকে তাহলে আমরা কি ধরবো? এটা যদি প্রিপোজিশন থাকে তাহলে জিরান্ড, আর যদি না থাকে তাহলে পার্টিসিপল। এভাবে আমরা মনে রাখতে পারি। অথবা যদি দেখি যে ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা হিসাব করবো এখানে ভার্ব প্লাস আইএনজিটাকে একটা পার্টিসিপল হিসেবে। লাইক দ্য ওয়াকিং এ লং ওয়ে, এখানে দেখেন এখানে ওয়াকিং এর পরে আছে একটা প্রিপোজিশন ইন, বাট এই 3 নম্বরে পার্টিসিপলে 3 নম্বরে ওয়াকিং, 3 নম্বর রুলসে ওয়াকিং এর পরে আছে এ লং ওয়ে, এখানে একটা এ লং ওয়ে একটা কি সাবজেক্ট, সো এখানে ওয়াকিং একটা পার্টিসিপল, এই ওয়াকিং একটা পার্টিসিপল। 4 নম্বর রুলসটা যেটা আসতেছে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা বলবো জিরান্ড। হি ইনসিস্টেড অন মাই গোয়িং, হি ইনসিস্টেড অন মাই গোয়িং। এক্ষেত্রে অনেক বইয়ে দেখা যায় লেখা থাকে যদি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাকে আমরা বলবো জিরান্ড। আবার আরো অন্য একটা রুলস করে দেওয়া থাকে যে প্রিপোজিশন প্লাস পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেটাকে বলবো আমরা জিরান্ড। তো আমরা এত রুলস না মনে রাখি, আমরা যদি এভাবে একটা মনে রাখি, জাস্ট একটা এক্সাম্পলকে মনে রাখি যে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি বা প্রিপোজিশন প্লাস পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে আমরা এই ভার্ব প্লাস আইএনজিটাকে বা গোয়িংটাকে বলবো, এখানে এই যে গোয়িংটাকে বলবো আমরা একটা জিরান্ড। তাহলে 3 নম্বর আর 4 নম্বর রুলসটা অলমোস্ট সেম, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, একটা অপরটার সাথে একটা মিল রয়েছে। কিন্তু পার্টিসিপলে 4 নম্বর রুলস যদি দেখেন যে অবজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওখানে যদি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপলের ক্ষেত্রে আসছে অবজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে এক্সাম্পল দেওয়া আছে আই ফাউন্ড হিম স্লিপিং, এখানে আই একটা সেন্টেন্সের সাবজেক্ট, ফাউন্ড একটা ভার্ব, হিম একটা কি অবজেক্ট, তাহলে এখানে স্লিপিংটা কি অবজেক্টের পরে আছে অবশ্যই, তাহলে অবজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, অবজেক্টিভ হিম প্লাস ভার্ব প্লাস আইএনজি স্লিপিং, তাহলে স্লিপিংটা একটা পার্টিসিপল। তাহলে এখন পর্যন্ত আমরা উভয় পক্ষে জিরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে 4টা রুলস দেখছি। তো জিরান্ড দ্বারা নাউন বোঝায়, পার্টিসিপল দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায়। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশনের এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটা জিরান্ড। 4th নম্বরে দেখছি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হলো জিরান্ড।
এই 1 থেকে 4 এর জিরান্টের যে রুলসগুলো 1 থেকে 4 এর পার্টিসিপলের যে রুলসগুলো অলমোস্ট একটা আরেকটার বিপরীত টাইপ, অর্থাৎ যে কোনো একটাকে আমরা জিরানটাকে আইডেন্টিফাই করতে পারলেই পার্টিসিপলগুলো আইডেন্টিফাই করা সহজ হয়ে যাবে। তাই যে কোনো এক পাশের রুলসগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা অপর পাশের রুলসগুলো মনে রাখতে তেমন কোনো মানে পেইন নিতে হবে না মাথার মধ্যে। আরো একটা এখানে एग्जांपल দেওয়া আছে, প্লিজ অবলাইজ মি বাই অল লিভিং দ্য রুম। ওকে, পঞ্চম যে রুলসটা আছে জিরান্টের ক্ষেত্রে, ভার্ব প্লাস আইন যদি কাজের নাম বোঝায়, যেমন পড়া, হাঁটা, চলা, লেখা। আমি প্রথমেই মেনশন করছি 1 নাম্বার রুলসে যে এটা মূলত কি বোঝায়, জিরান্ট দ্বারা নাউন বোঝায়। তো ভার্ব প্লাস আইএনজিটা যদি কোনো কাজের নাম বোঝায়, যেমন রিডিং, রাইটিং, রাইডিং, টিচিং, এক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজিটাকে বলবো জিরান্ট। অপরদিকে যদি ভার্ব প্লাস আইএনজি কোনো বিশেষণ বোঝায়, আমি প্রথমে মেনশন করছি যে মূলত এটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপলটা। তো এক্ষেত্রে এটা যদি বিশেষণ বোঝায় তাহলে আমরা এটাকে কি বলবো, পার্টিসিপল। যেমন থ্রিলিং, এনলাইটিং, চার্মিং, the scenery looks charming, the discussion was enlightening. সো এখানে চার্মিং, এনলাইটেনিং এন্ড থ্রিলিং একটা পার্টিসিপল। 6 নম্বর যে রুলসটা আসছে সেটা হলো, আমরা বিভিন্ন সময় কনফিউশন ভুগি যে স্লিপিং রুম, সুইমিং পুল, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় টেলিং স্পিচ বা ড্রনিং ম্যান। আমরা কনফিউশন ভুগি স্লিপিং, সুইমিং, টেলিং বা ড্রনিং কি এটা পার্টিসিপল নাকি জিরান্ট, জিরান্ট নাকি পার্টিসিপল। তো এই সমস্যার সমাধান করার জন্য আমার কাছে একটা মনে হচ্ছে এটা একটা বেস্ট ওয়ে। মাথায় পেইন যদি না নিতে চান, যদি আপনি সহজভাবে সমাধান করতে চান, তাহলে আপনার কাছে মনে হয় এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। আমরা এই সেন্টেন্সের অর্থটাকে না চেঞ্জ করে এভাবে প্রতিস্থাপন করতে পারি না যে স্লিপিং রুম, দ্যাটস মিন কি রুম ফর স্লিপিং, সুইমিং পুল, পুল ফর সুইমিং, অর্থ কিন্তু অলমোস্ট সেম থাকতেছে। আপনি কি এটাকে এভাবে লিখতে পারেন, পুল ইজ সুইমিং? সম্ভব না, কিন্তু হাস্যকর হয়ে গেল না? পুল ইজ সুইমিং, রুম ইজ স্লিপিং, এটা কিন্তু হয় না। বাট রুম ফর স্লিপিং এবং স্লিপিং রুম অলমোস্ট কি অর্থটা সেম দাঁড়াইতেছে। অর্থাৎ যেখানে আপনি ফর দ্বারা প্রতিস্থাপন করতে পারবেন সেটাকে বলবেন আপনি জিরান্ড। দেখেন, আপনি যেখানে লিখেন যে স্পিচ, এই যে স্পিচ, এ টেলিং স্পিচ ফর টেলিং, এ ড্রয়িং ম্যান, ম্যান ফর ড্রয়িং, ম্যান ফর ড্রয়িং মানে একজন ডুবন্ত ব্যক্তি, এ ড্রয়িং ম্যান মানে কি ডুবন্ত ব্যক্তি, ম্যান ফর ড্রয়িং, এটা কি আসলে হয়? মানে অর্থের কি মিল থাকতেছে? থাকতেছে না। কিন্তু আমরা যদি এটাকে ভাবে লিখি স্পিচ ইজ টেলিং, ম্যান ইজ ড্রয়িং, তাহলে কিন্তু কি অলমোস্ট অর্থটা সেম থাকতেছে। সো আমরা যদি কোনো কিছু অর্থটাকে প্রতিস্থাপন করার ক্ষেত্রে ফর দিয়ে প্রতিস্থাপন করতে পারি তাহলে সেটা হলো জিরান্ড, আর যদি ইজ দিয়ে প্রতিস্থাপন করতে পারি সেটা হলো পার্টিসিপল। তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রুলস মনে রাখা মাথায় একটা পেন নেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনি পরীক্ষার হলে দেখবেন কোশ্চেন আর ট্রাই করবেন এটাকে প্রতিস্থাপন করা ফর অথবা ইজ দিয়ে, যেটা দিয়ে মনে হবে আপনার যে অর্থটা যুক্তিসঙ্গত মনে হইতেছে তার উপর বেস করে আপনি জিরান্ড অথবা পার্টিসিপল কারেক্ট করতে পারবেন। আশা করি কোনো ভুল হবে না। এছাড়াও যে লাস্ট যে রুলটা আছে আমার আজকের এই 7টা রুলসের মধ্যে লাস্ট রুলটা হলো ট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে যদি ট্রানজিটিভ ভার্ব এর সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে। একটু মিস্টেক হয়ে গেছে এখানে লেখার, এটা ট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি। তাহলে সেখানে ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজিটাকে বলবো আমরা জিরান্ট। তো আমরা এখানে অনেক সময় কনফিউশনে ভুগতে পারি যে ট্রানজিটিভ ভার্ব আবার কোনগুলো। তো এটার সহজ সমাধান হলো যেসব ভার্বের পরে আপনি ইট বসাতে পারবেন, যেমন স্টাডিড, লাইক ইট, ফিল ইট, ওকে, সেগুলোকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আর একটা কিন্তু আরো এক ভাবে বলা যায় ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? একটা নাউন থাকবে, তাই না? এভাবে আপনি বলতে পারেন যে হ্যামলেট একটা নাউন, সেগুলোকে আবার ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো আমার কাছে মনে হয় যে আপনি এটা একটু ইউজ করার চেষ্টা করেন, যেসব ভার্বের পরে আপনি ইট ইউজ করতে পারবেন, স্টাডিড, ফিল ইট, লাইক ইট, ইট ইউজ করতে পারবেন, সেগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। তো যদি আপনি ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে একটা কনফিউশন থাকে তাহলে আপনি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্বের রুলসগুলো একটু দেখে আসতে পারেন, তাহলে এই 7 নম্বর রুলসটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। সো ট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার এখানটায়। ট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই ভার্ব প্লাস আইএনজিটা হলো একটা জিরান্ড। অপরদিকে যদি ইনট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি, তাহলে আপনি এই ভার্ব প্লাস আইএনজিটাকে কি বলবেন?
পার্টিসিপল অপরপক্ষে, যেহেতু আমি এখানে ট্রানজিটিভ ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি জিরান বলছি, তাহলে আপনি তো নির্দ্বিধায় বলে দিতে পারবেন তাহলে ইন্টারজেটিভটা কি হবে, পার্টিসিপল। এই জন্য আমি বলছি প্রথমে, যদি আপনি যে কোনো এক পাশে 7টা রুলস মনে রাখেন তাহলে অপর পাশে 7টা রুলস আপনার অটোমেটিক মানে মুখস্থ হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন এই 7টা রুলস একটু সেন্টেন্স দিয়ে মনে রাখার, তাহলে আপনি পরীক্ষার হলে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন বা একটু কম্পেয়ার করে অ্যান্সার গুলো করতে পারবেন। তো চেষ্টা করবেন 7টা রুলস এবং 7টা রুলস এসে 7 দুগুণে 14 বা 14টা মুখস্থ রাখার একটু এক্সাম্পল, অ্যাটলিস্ট 7টা এক্সাম্পল মুখস্থ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার পরীক্ষা হলে মানে কনফিউশন ছাড়া মানে ফ্লুয়েন্টলি দাঁড়াতে পারবেন। আর যেহেতু ট্রানজিটিভ ভার্বকে আমি বললাম যে ইট দ্বারা প্রতিস্থাপন করতে, অপরদিকে ইন্ট্রানজিটিভ ভার্ব তাহলে কিভাবে বুঝবেন, যদি ইট না দিয়ে প্রতিস্থাপন, ইট দিয়ে ইট বসানো না যায়, এই ভার্বগুলোর পর ইট যদি বসানো না যায় তাহলে কি বসানো যাবে, হেয়ার অথবা দেয়ার। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য রেইন কেম pouring ডাউন, দ্য শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। আপনি বলেন তো এই ক্যামের পরে কি ইট বসাইতে পারবেন, গো বা ওয়েন্ট এর পরে কি আপনি ইট বসাইতে পারবেন, কি যায় ক্যামের পরে হেয়ার বা দেয়ার, ওয়েন্ট হেয়ার বা দেয়ার। এক্ষেত্রে এভাবে আপনি ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তো আশা করি এই 7টা রুলস আপনাকে আপনার কনফিউশন দূর করতে অনেকভাবে সাহায্য করবে। এছাড়াও আমার এখানে এক্সট্রা 2টা বিষয় আছে, যে কন্টিনিউয়াস টেন্সে আমরা যেটা কন্টিনিউয়াস টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, তারপর আমি এখানে উল্লেখ করে দিছি, কেউ যদি ভুলে যান তার জন্য। আশা লাস্ট যেটা আছে বিষয়, যে ক্যান নট হেল্প বা ক্যান নট বেয়ার স্ট্যান্ড বা নো ইউজ এর পরে যে ভার্ব প্লাস আইএনজি তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কনফিউশন দূর করতে অনেক সহায়ক হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।